बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम, आदाब। আজকে আমি কথা বলবো সেনাবাহিনী প্রধানের অফিসার্স অ্যাড্রেসে বক্তব্য নিয়ে। বাস্তবে কি সেনাবাহিনী যমুনার মুখোমুখি নাকি যমুনা সেনাবাহিনীর সেনা সদরের মুখোমুখি? অনেকটা পূর্ব ঘোষিত ছাড়া আজকে সেনা সদরে সেনাবাহিনীর একটি অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেখানে অনেক কথাই বলেছেন, সেনাপ্রধান নিজেও বলেছেন, সেনাবাহিনীর দেশে বিদেশে বিভিন্ন কর্মকর্তারাও বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন, আলোচনা করেছেন, যার সবটুকুই মিডিয়ায় আসেনি বা আসার সুযোগ ছিল না। এখন কথা হচ্ছে যে হঠাৎ করে সেনাপ্রধান অফিসারদেরকে নিয়ে এই আয়োজন কেন করেছেন? সাদা চোখে দেখলে এবং যা প্রকাশিত হয়েছে, যা বোঝানো হচ্ছে, তাতে এটাই প্রতীয়মান হয় যে তারা তাদের নিজস্ব বিভিন্ন আভ্যন্তরীণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্যই এটা করেছেন এবং এটাই স্বাভাবিক। এটার যে প্রকাশ বা প্রচার, যে নেচার অফ দিস প্রোগ্রাম, একটি সাংবিধানিক সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসাবে এটাই হওয়ার কথা। বাস্তবে কি তাই হয়েছে? না, আমি সেটা মনে করি না। কারণ হচ্ছে ইতিমধ্যে আমি রাজনৈতিক বিষয়টা বা অন্য বিষয়টা পরে আসছি, প্রথমে তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয় নিয়ে যমুনা অর্থাৎ ডেভিল ইউনুসের কার্যালয় বা বাসস্থান বা ইউনুস সেন্টার, সেনার সদরের সাথে ইউনুস সেন্টারের একটা সমস্যা তৈরি হয়েছে। তৈরি হওয়ার সম্ভাবনা না, সমস্যা ইতিমধ্যে তৈরি হয়েছে। এটা বললাম এই কারণে, আপনারা হয়তো জানেন যে গত 20শে জুলাই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস সেনাবাহিনীর বাৎসরিক প্রমোশন বোর্ডের মিটিংয়ে গিয়েছেন এবং সেখানে বক্তব্য রেখেছেন। তো প্রায় 7 দিন ধরে এই প্রমোশনের যাচাই বাছাই হয়েছে। তারপর সেনা সদর থেকে প্রমোশনের একটা তালিকা যমুনায় পাঠানো হয়েছে অবৈধ ইউনুসের অ্যাপ্রুভালের জন্য। সেটা এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি। যতটুকু জানা যাচ্ছে, এখানে ইউনুস সাহেবের কাছ থেকে কিছু তদবির ছিল, তাদের চয়েস ছিল, সেগুলো এই লিস্টে আসেনি।
যে কারণে আসেনি সেটা হচ্ছে তারা সেই পদোন্নতি পাওয়ার যোগ্য হয়নি বিধায় তাদের নাম আসেনি। কিন্তু এ কারণে ইউনূস এই ফাইল সাইন করেনি আজ পর্যন্ত। এটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 20 দিনের মতো হয়ে গেছে। এটা একটি চ্যালেঞ্জিং বিষয় হিসাবে সেনা সদরের সামনে এসে দাঁড়িয়েছে। যারা প্রমোশন পেয়েছেন তারা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন, হতাশ হচ্ছেন। এই কারণে সেনাপ্রধান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর একটা আভ্যন্তরীণ চাপ সৃষ্টি হয়েছে এবং অসন্তোষের ভাব দেখা যাচ্ছে। এই সমস্যার কিভাবে সমাধান হবে? পরিস্থিতি এমন একটি জায়গায় দাঁড়িয়েছে যে সমস্ত অযোগ্য লোকদেরকে প্রমোশন দেওয়ার কথা বলা হয়েছে তারা কোনো অবস্থাতেই কোয়ালিফাই করে না। কিন্তু মার্কেটে বা সমাজে বা রাষ্ট্রে ছড়ানো হচ্ছে ইউনূস সেন্টার থেকে যে এখানে জেনারেল ওয়াকারের স্বজনপ্রীতি হয়েছে, তার দৃষ্টিকোণ থেকে যাদেরকে তার আপন মনে হয়েছে তাদেরকেই সে প্রমোশনের জন্য সিলেক্ট করেছে, যেটা সর্বৈ মিথ্যা। সেনাপ্রধান এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এটা রাজনৈতিক সরকার থাকলে সেখানে সেনাপ্রধান নিতে পারে এভাবে যে এটা উপর থেকে সরকার থেকে এটা চাওয়া হয়েছে, অতএব এটা সেইভাবে একটা সুযোগ থাকতে। কিন্তু এখন এরকম ডক্টর ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যে একটা দূরত্ব সবাই জানে। এরকম একটি পরিস্থিতিতে সেনাপ্রধান চাইলেও, ব্যক্তিগতভাবে চাইলেও ওইভাবে সামনে আর আনার সুযোগ নেই অন্য রেফারেন্সে দিয়েও। সেই জন্যে এই প্রমোশন অত্যন্ত জাস্টিফাইড এবং কোয়ালিফাইড। এই কারণে এটার থেকে সেনাপ্রধানের বা সেনা সদরের সেনা কর্তৃপক্ষের আপোষ করার কোনো বিষয় নেই। যতটুকু আমি জানি এই বিষয়ে সেনা সদর, সেনাবাহিনী কোনো আপোষ করবে না। এবং এটা যদি আরো দীর্ঘায়িত হয় এই সিদ্ধান্ত দেওয়ার, এটা আরো অনেক খারাপ দিকে মোড় নেওয়ার সম্ভাবনা থাকবে। এখন কথা হচ্ছে এই হলো এটার মূল, এই আজকের অফিসার অ্যাড্রেসের মূল কারণ। এটার মাধ্যমে সেনাবাহিনী ডেভিলকে সতর্ক বানিয়ে দিয়েছে যে আমরা যেটা করেছি এটা সেনাবাহিনীর, পুরো সেনাবাহিনীর সিদ্ধান্ত। যদি সিদ্ধান্তকে আটকে দেওয়া হয় তাহলে পুরো সেনাবাহিনীর সিদ্ধান্তকে আটকে দেওয়া হবে। এই হইল মূল আজকের এই সবার, এই অফিসার্স অ্যাড্রেসের এই অনুষ্ঠানের মূল স্পিরিট। এটা করতে গিয়ে বেশ কিছু কথা হয়েছে, যার কিছুটা সামান্য কিছু 10% মিডিয়ায় দেয়া হয়েছে প্রচারের জন্য।
তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুইটি বিষয়। একটি হচ্ছে ইদানিংকালে এবং আগের থেকেই মাঝখানে কমেছিল, এই কয়েকদিনে সেনাবাহিনী নিয়ে খুবই আপত্তিকর বক্তব্য আসছে এই নাবালক ছেলেবেলেদের কাছ থেকে। এটা নিয়ে সেনাবাহিনীর সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ে সেনাপ্রধান ছাড়া আর সর্বোচ্চ পর্যায়ের অফিসারদের তীব্র অসন্তোষ প্রকাশ পেয়েছে এবং সেনাবাহিনীর প্রধানের দিকে এভাবেও বলা হয়েছে, মানে তার নির্দেশনা না পাওয়ার কারণে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এই বিষয়টা সেনাবাহিনীর মধ্যে প্রচন্ড একটা উত্তপ্ত বিষয়। এজন্যই উপস্থিত অফিসারদের বা যারা কানেক্টেড ছিল তাদের এই অভিযোগের প্রেক্ষিতে সেনাপ্রধানকে সেনাপ্রধান বলতে বাধ্য হয়েছেন যে এরা আমাদের সন্তানের মতো, এরা না বুঝে এগুলো বলছে, বয়স বাড়লে এরা লজ্জিত হবে। এক সাইড। অন্যদিকে এদের এসব কথা আমলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, বিক্ষুব্ধ হওয়ারও প্রয়োজন নেই। সময় মতো এগুলোর ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নেব। সবকিছুই নোট ডাউন করা হচ্ছে। এটা ঠিক আছে, আমি এটা এগ্রি করি, কিন্তু ওই কথাটাকে আমি গ্রহণ করতে পারলাম না, বা এদেশের কেউ সেনাপ্রধানের ওই কথা কেউ গ্রহণ করেনি বা করবে না, বা সমর্থনও করবে না যে এরা ছোট মানুষ, সন্তানের মতো, এখন না বুঝে বলছে, পরে বুঝবে। এই কথা বললে যেটা হয় এবং হবে, এরা আরো উৎসাহিত হবে। এর সাথে আরো বিভিন্ন অংশের লোকজন সেনাবাহিনী নিয়ে আপত্তিকর মন্তব্য করতে, কটূক্তি করতে সামান্যতম দ্বিধা করবে না। কারণ সেনাপ্রধান তো বলেই দিয়েছে, যারা অবুঝ ছোট মানুষ পরে লজ্জিত হবে। তার মানে এটা এক ধরনের ইনডেমনিটি দেওয়া। যদিও বলেছেন যে লিপিবদ্ধ হচ্ছে, নোট ডাউন করা হচ্ছে, সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। এটা কিন্তু তাহলে সেলফ কন্ট্রাডিক্টরি। আপনি সব হুঁশিয়ার করতেছেন যে এটার অ্যাকশন নেওয়া হবে ভবিষ্যতে সময় মতো। এটা নিয়ে আমি আলোচনা, এটা ইটস এ ভেরি সিগনিফিকেন্ট কথা, সময় মতো, যথাযথ সময়ে। আর এদিকে আপনি ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন, বয়স যাদের কম তারা চাইলে সেনাবাহিনীকে কটূক্তি করতে হবে। দেখেন, সেনাবাহিনী সম্পর্কে বা সেনাবাহিনী নিয়ে আমাদের আপত্তি আছে, অভিযোগ আছে, ক্ষোভ আছে, সেটার জায়গায়। কিন্তু আমরা যতই ক্ষোভ, আপত্তি করি, প্রতিবাদ করি, যাই করি, আমাদের বয়সের মানুষ, আমাদের অবস্থান থেকেও আমরা সেনাবাহিনীর মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে আমরা কথা বলি। কিন্তু এ সমস্ত ছেলে পেলে এত সাহস, এত বেয়াদব কিভাবে হয়? যাই হোক, সরি। এখন কথা হচ্ছে যথাযথ সময়। এটা খুব সিগনিফিকেন্ট একটা কথা, যে যথাযথ সময় বলতে উনি বুঝিয়েছেন ওনাদের জন্য ফেভারেবল বা কনভিনিয়েন্ট একটি পরিস্থিতি বা পরিবেশ।
তার মানে এরকম একটা পরিবেশের আশায় সেনাপ্রধানও নিজেই আছেন যে এরকম একটা সুযোগ, এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি আসবে। এটাই হচ্ছে কথা, যে এরকম একটা পরিস্থিতি আসবে। এটা তো আল্লাহর দিকে তাকিয়ে থাকলে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে বা সেইটার গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে, সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে ওই পরিবেশটা তৈরি করার জন্য। আমার দৃঢ় বিশ্বাস, আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই, সেনাবাহিনী 5ই আগস্ট বা তার আগের থেকে যা করেছে, নিরুপায় হয়ে করেছে, প্রচন্ড চাপের মুখে, প্রচন্ড হুমকির মুখে, হ্যাঁ তাদের স্বার্থের হুমকির মুখে, এবং সেনাবাহিনীর মধ্যেই যারা এখন বুঝতেছে তারা তাদের স্বার্থের জন্য তারা দেশের কত বড় ক্ষতি করেছে, কিন্তু তখন তারা বুঝতে পারেনি যে দেশের এত বড় ক্ষতি হয়ে যাবে, দেশটাকে এই পর্যায়ে নামিয়ে আনবে। তাহলে তারা তাদের সেই পিস মিশনের, জাতিসংঘের শান্তি মিশনের ওই মায়া ত্যাগ করে দেশের জন্য, দেশের স্বার্থের পক্ষে তারা দাঁড়াতো। সেজন্যই সেনাবাহিনী এখন যথাযথ পরিবেশ এবং পরিস্থিতির অপেক্ষায় আছে। এবং আমি এও বিশ্বাস করি, বিশ্বাস করতে চাই, এটাই আমার শেষ সান্ত্বনা, এছাড়া তো আমার কোনো উপায় নেই। আর সব শেষ হওয়ার আগে আমি এই বিশ্বাসটুকু নিয়ে থাকতে চাই যে এই সেনাবাহিনীর দ্বারা দেশের এত বড় ক্ষতি হয়েছে। আজকে সেনাবাহিনীর প্রতিটি সদস্য টপ টু বটম রিয়েলাইজ করছে এখান থেকে পরিত্রাণ বা এখান থেকে দেশকে উদ্ধার করার দায়িত্ব তাদের। এখন কথা হচ্ছে, আমি যদি কনফিডেন্ট হই যে সেনাবাহিনীর মাইন্ডসেটটা এরকম হয়েছে, তাহলে কারো কত প্রশ্ন আসবে, তাহলে সেনাবাহিনী কেন ব্যবস্থা নিচ্ছে না, আর কত সহ্য করবে? সেনাবাহিনীতে একটা ধাক্কা দিলেই ইনুস চলে যায় বা বললেই ইনুস চলে যায়, এটা তো কোনো ব্যাপার না। না, বিষয়টা এত সিম্পল না, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যারা ভিতরের বাইরের উপর নিচের খোঁজ খবর রাখি, জানি, আমরা তো অতি সাধারণ মানুষের মতো সাধারণ কথা বলা চলবে না। আমাদের তো অভিজ্ঞতা আছে, আমাদের তো জানাশোনা আছে, বুঝা আছে, ওইটার ভিত্তিতে আমাদের একটা বুঝ আছে। আমরা একটা অসম্ভব জিনিসকে বা অসহ্য একটা জিনিসকে আমরা তো কারোর উপর চাপাই দিতে পারি না, সে আমার শত্রু হলেও। আজকে শুধু সেনাবাহিনী না, আজকে সেনাবাহিনী যাদের দ্বারা এরকম একটা কাণ্ড করতে বাধ্য হয়েছে, সেই আমেরিকা, সেও আজকে রিয়েলাইজ করতেছে যে তারা কত বড় ভুল করেছে, তাদের চয়েসটা কত রং ছিল। চয়েসের ব্যাপারটা হলো যে ইনুস, তারা মনে করছে ইনুস অনেক কিছু করে ফেলতে পারবে, অনেক ক্যারিসমাটিক, অনেক যোগ্য, দক্ষ, মেধাবী। আজকে ইনুস তাদের মুখে চুনকালি দিয়েছে, কারণ এখানে সবকিছু ব্যর্থ হয়েছে। তো সবাই জানে, এটা ওপেন সিক্রেট, সবাই সারা বিশ্ব জানে, সারা বিশ্ব আমেরিকানরাই বলেছে। আমেরিকান
হোয়াইট হাউসে, স্টেট ডিপার্টমেন্টে, পেন্টাগনে কাজ করা বিশেষজ্ঞরা পর্যন্ত মন্তব্য করেছে, অন রেকর্ড আছে, যে বাংলাদেশের এই পরিবর্তনের পিছনে আমেরিকা দায়ী বা আমেরিকার কারণে এটা হয়েছে। তো আজকে আমেরিকার মুখেও চুনকালি দিয়েছে। এখান থেকে আমেরিকা বেরিয়ে আসতে চায়। যেমন ইউক্রেনের টোটাল ঘটনাটা ঘটিয়েছে আমেরিকা। পুরো সেই 2014 সাল থেকে, তারও আগের থেকে, তারপর তারা সাকসেসফুল হলো 14 সালে। ইয়ানুকোভিচকে, যে প্রেসিডেন্ট রাশিয়ানপন্থী, তাকে যে সরিয়েছে ক্ষমতা থেকে, ঠিক বাংলাদেশে যেরকম হয়েছে একই ঘটনা, মিশরে যা করেছে হোসনি মুবারকের বেলায় ঠিক একই ঘটনা। এই সেম কৌশলটা তারা বাংলাদেশেও অ্যাপ্লাই করেছে। আজকে দেখেন ট্রাম্প পাগল হয়ে গেছে ইউক্রেন থেকে ফেস সেভ করে বেরিয়ে আসার জন্য। তার আগের সরকারকে সে ব্লেম করছে, তারা এই সমস্ত অপকর্ম করেছে, আমি থাকলে এটা হতো না। একই অবস্থা বাংলাদেশে। কেন হয়েছে এটা? ইউক্রেনে কেন আজকে এই কথা বলতেছে? তাদের ধারণা ছিল যে হাজার হাজার স্যাংশন দিয়ে 55টা দেশ একসাথে হয়ে তাদের অর্থ, অস্ত্র, টেকনোলজি, অ্যাডভাইস সমস্ত কিছু দিয়ে তারা রাশিয়াকে একটা শিক্ষা দিবে এবং রাশিয়াকে আরো টুকরো টুকরো করে দিবে। রাশিয়া নিয়ে তাদের পশ্চিমাদের ঘুম হারাম, যার জন্য তারা আরো যদি না ভাঙে, রাশিয়ার না ভাঙে, তাদের কোনো স্বস্তি নেই। সমস্ত অঙ্ক করেই তারা ওখান থেকে রাশিয়া নিয়ন্ত্রণ, রাশিয়া সমর্থিত প্রেসিডেন্ট, এগুলি সব উৎখাত করেছে। কিন্তু 3.5 বছর পরে এসে দেখলো, তারও আগে থেকে বুঝতেছে যে তারা কমপ্লিটলি ফেইল করেছে। তাদের হিসাব নিকাশ বড় রকমের ভুল হয়েছে। বরং রাশিয়া আরো অনেক শক্তিশালী হয়েছে অর্থের দিক থেকে, এত স্যাংশনের পরেও, এবং সামরিক দিক থেকে। এমন সব এই গত 3.5 বছরে এমন সব অস্ত্র তারা ডেভেলপ করেছে যা পৃথিবীর কারো কাছে না, চিন্তাও করতে পারে না এখনো। আরো 20 বছর লাগবে সেই পর্যায়ে যেতে। তো তাতে কি হয়েছে? আমেরিকা তথা টোটাল পশ্চিমাদের একটা বড় পরাজয় হয়েছে। এখন রাশিয়াকে যা দখল করছে তা ছেড়ে দিয়ে হলেও তারা এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। একই ঘটনা, আরো বিস্তারিত সেটা নিয়ে এখন আলোচনার বিষয় না, সংক্ষেপে জিস্ট হলো এইটুকু। বাংলাদেশেও ঠিক একই ঘটনা ঘটেছে। বাংলাদেশে তাদের চয়েস রং হয়ে গেছে, সিলেকশন ভুল হয়েছে ইউনূসকে। দ্বিতীয় হলো, তারা যেটা ভেবেছিল রাজনৈতিক যেই পরিস্থিতিটা তারা যেটা আশা করেছিল সেটা একেবারেই ভুল এবং বুমেরাং হয়েছে। এই কারণে বুমেরাং হয়েছে যে আওয়ামী লীগকে যেমন 2001 সালে 1991 সালে ভোটের মাধ্যমে কৌশল করে পরাজিত করার পরে আওয়ামী লীগ সারাই একটা সরকারকে 5 বছর তারা টেনে নিতে পারছে। দুর্বল ছিল, অপদার্থ ছিল, কোনো কাজই করে নাই, টেনে নিতে পারছে। কিন্তু তারপরেও 2000 সালে একই ঘটনা করেছে, অন্যায়ভাবে আওয়ামী লীগকে সেনাবাহিনী দ্বারা পরাজিত করা হয়েছে। কিন্তু তারপরে কি হয়েছে? দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, দেশের উন্নয়ন ধ্বংস হয়েছে, উন্নয়ন হয় নাই, পিছনে গেছে। আর সবচেয়ে বড় ডেঞ্জারাস হলো জঙ্গিবাদের উত্থান হয়েছে। একই ঘটনা এখন আবার ঘটেছে।
এখন যেই পরিমাণ জঙ্গিবাদের, ইসলামিক উগ্রবাদীদের যে প্রসার হয়েছে, যে শক্তি তারা অর্জন করেছে, তুরস্ক পাকিস্তানের মতো প্রতিক্রিয়াশীল শক্তি এখানে যেভাবে ঝেঁকে বসেছে, এটা আমেরিকার জন্য হিতে বিপরীত হয়ে গেছে। এখন এই পরিস্থিতি থেকে আমেরিকাকে মুক্তি পেতে হবে, এবং সেটা নির্বাচনের মাধ্যমে। চাইলে তারা কালকে ইউনুসকে ফেলে দিতে পারে, এটা কোনো ব্যাপারই না, কিন্তু এটা ওইভাবে না। ইউনুস যাবে, ইউনুসের অধীনে নির্বাচন হবে না, ইউনুস নির্বাচন করতে পারবে না, সব সেট। কিন্তু এখান থেকে পরিত্রাণ পাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে একটা সুস্থ, নিরপেক্ষ, সকলের মেজর স্টেক হোল্ডার, স্পেশালি আওয়ামী লীগ এবং বিএনপির অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন থেকে যে সরকার চলে আসবে, কেবল তার পক্ষে সম্ভব পরিস্থিতি স্থিতিশীল করা। এবং তাদের কাছে কন্ডিশন হচ্ছে, এই যে ইসলামিক মৌলবাদীরা, সন্ত্রাসীরা, জঙ্গিরা যে উত্থান হয়েছে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা সে না বললেও নিয়ন্ত্রণ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে করবে। কিন্তু বিএনপির কাছে এটার জন্যই ট্যাসি এন্ড জ্যাকবসন লন্ডনে তারেকের সাথে কথা বলেছে, যার জন্যই তারেক রহমানকে আজকে বলতে হয়েছে, আমরা এই দেশকে মৌলবাদ এবং জঙ্গিবাদের অভয়ারণ্য করতে দিতে পারি না। এটা নিয়ে আমি পরে কথা বলবো, শুধু এইটুকু বলে রাখলাম। এটা আলাদা একটা আলোচনা করতে হবে। তারাই এটাকে লালন করেছে, আর এখন তাদের উপরে সে বর্তাইছে। আদৌ তারা করবে কিনা সেটার কোনো বিশ্বাস নাই, বাট কমিটমেন্ট একটা আদায় করে নিয়েছে। এখন এই যে সেনাবাহিনীর কথা, যেটার জন্য এই কথাটা আনলাম, সেনাবাহিনী যার দ্বারা প্রেশারাইজড হয়ে 5ই আগস্ট ঘটিয়েছে, তারাই এখন উঠে পড়ে লেগেছে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ থেকে প্রতিহত করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য। এবং সেনাবাহিনীকে সেটা করার জন্য লাগবে। তো সেনাবাহিনী নিজ থেকে কোনো কিছু করতে গেলে, যেটাকে ঠেকানোর জন্য তারা 5ই আগস্ট করলো, যাদেরকে অসন্তুষ্ট না করার জন্য, এখন যদি তাদেরকে বাইপাস করে যদি কিছু করতে যায়, তো একই তো ঘটনা হলো। তাহলে তো এই একটা বছর দেশের এত ক্ষতি হইলো, এত কিছু তাড়াহুড়া তো করে, এত কিছু হলো, তাহলে তাড়াহুড়া করতে গিয়ে সেটা নষ্ট করার তো কোনো মানে হয় না। এবং সেই ঝুঁকিতে সেনাবাহিনী যাবে না, কারণ সেনাবাহিনী দেখতেছে এমনিতেই তার উপরে নির্দেশনা চলে আসতেছে। কারণ তারা চাকরি করে বাংলাদেশের, বেতন নেয় বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সায়, হুকুম মানে ওয়াশিংটনের। এটা তো বহুবার বলেছি, এটা তো এখন আর, এটা তো ফোক কথা হয়ে গেছে মানুষের মুখে মুখে। তো সেনাবাহিনী সেই যথাযথ পরিস্থিতি, পরিবেশের অপেক্ষায় আছে এবং তাদের সাথে ইতিমধ্যে অনেক আলাপ আলোচনা হয়েছে, প্রস্তুতিটাও নেওয়া আছে। সবকিছু ওই যে লিপিবদ্ধ করা হচ্ছে বা নোট ডাউন করা হচ্ছে। শুধু এটা না, সব চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, সব। কারা সেনাবাহিনীকে গালি দিচ্ছে, কারা সেনাবাহিনীকে হুমকি দিচ্ছে, এইটুকুই না, অল যারা যত রকমের ক্রাইম করেছে সবকিছু, আমি আগেও বলেছি, সবকিছু নোট ডাউন করা আছে। আজকে সময়ের প্রয়োজনে, পরিস্থিতির প্রয়োজনে যেমন সেনাবাহিনী তাদের গালি শুনতেছে, কিছু বলতেছে না, বলার শক্তি থাকা পরেও ওই একই কারণে তারা চাঁদাবাজ, দখলবাজ, লুটেরা, আরো যে সমস্ত মববাজ, সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন, হত্যা, রেপ, সব তারা মুখ বুঝে সহ্য করতেছে আর লিখিত হয়েছে। সবার আমল নামা তৈরি করা আছে। যখন যাকে যেভাবে ধরার, যখন সময় আসবে সবাই সেভাবে ধরা খাবে। যদি তাদেরকে না ধরে, তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, তাইলে এই দেশে
সুষ্ঠু যে আজকে যে নির্বাচনের কথা জেনারেল ওয়াকার বলেছে, এটাও কিন্তু সিগনিফিক্যান্ট। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করবে তারা। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে তখনই যখন এই দুষ্কৃতকারীদেরকে নিয়ন্ত্রণ করা হবে। প্রথমে পুলিশকে সক্রিয় করা হবে। পুলিশ তখনই সক্রিয় হবে যখন তার ভাই হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে। এছাড়া পুলিশ কোনোদিনও সক্রিয় হবে না। আর পুলিশ সক্রিয় না হলে সুষ্ঠু নির্বাচন সেনাবাহিনীর পক্ষেও করা সম্ভব না, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব না, এরকমই থাকবে। আর এটা হলো সুষ্ঠু করার পদক্ষেপ। আর নিরপেক্ষ করতে হলে পক্ষ থাকতে হবে। যদি পক্ষ না থাকে আপনি নিরপেক্ষ করবেন কিভাবে? এখানে যারা আছে এখন মাঠে নির্বাচন, এই যে বাকযুদ্ধ হচ্ছে, এরা তো একটা পক্ষ। অপর পক্ষ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশ সৃষ্টিকারী দল আওয়ামী লীগ আসলে এটা পক্ষ হবে, দুইটা পক্ষ হবে। যদি পক্ষই না থাকে আপনি নিরপেক্ষ করার কি আছে? তাহলে শুধু নির্বাচন বলতে পারেন। এটা নিয়ে আমি কথা বলবো দু একদিনের মধ্যে। আরো অনেক বাবা ইউরোপিয়ান ইউনিয়নের কথা আছে, এই আছে, সে আছে বলবো। সো জেনারেল ওয়াকার আজকে যে বক্তব্য দিয়েছে, সকল দিক থেকে আমি মনে করি একটা মাইল্ড কশন, সতর্কবাণী, সতর্কতা। হতাশ হওয়ার কিছু নেই। এই সেনাবাহিনী বাঘের ভূমিকায় আবার আসবে, আমি নিশ্চিত। এছাড়া উপায়ও নাই, আমি নিশ্চিত। এই কারণে সেনাবাহিনীর দিকে তাকিয়ে না, এছাড়া উপায়ও নাই। সেনাবাহিনীকে ধরে রাখতে হলে আমেরিকানরা বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে হলে সেনাবাহিনীকে ব্যবহার করতে হবে, পুলিশকে ব্যবহার করতে হবে। তাদের সৈন্য এখানে আসবে না। এবং তাদেরকে ব্যবহার করতে হলে তাদেরকে দুষ্কৃতকারী নিয়ন্ত্রণের ক্ষমতা দিতে হবে, ফ্রি হ্যান্ড। কে কোন দলে সেটা দেখলে হবে না। এবং ওইটাই হলো আমাদের চাওয়া। আইন শৃঙ্খলা, লেভেল প্লেইং ফিল্ড, নিরপেক্ষ নির্বাচন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। প্রতিদিনই তো বলি, আবারও বলবো। ভালো থাকবেন, ধন্যবাদ।